উন্নয়ন ছাড়া যে আমরা কোয়ালিটি আর সিস্টেম ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করব, যদি সত্যি একটা দুদকের কমিশনার যদি ঠিক থাকে একজন, তাহলে কিন্তু বাংলাদেশে যে কোনো একটা প্রাইম মিনিস্টার ঢুকে যদি ক্যাবিনেটকে বলে দেয় যে ভাই শুনো, দুর্নীতি করবা না, এই দুদকের কমিশনার কিন্তু এ কিন্তু অনেস্ট মানুষ, তাহলে কিন্তু 90% মন্ত্রী ঠিক হয়ে যাবে। সো আমাদের দেশে গত 50 বছর যাবৎ দুর্নীতি করে বা যে কোনো অন্যায় করে পার পেয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এই জিনিসটাই দেশটাকে ধ্বংস করে দিয়েছে এবং পরবর্তীতে এটা স্টেট প্যাট্রোনাইজড হয়ে গিয়েছে। উপর থেকে প্রধানমন্ত্রী লেভেল থেকে আরম্ভ করে গত 17 বছর আমরা যে দিলাম দুর্নীতিকে যেভাবে সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যে কোনো অন্যায় যারা করেছে তাদেরকে বাহবা দেওয়া হচ্ছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য ডিপলিটিসাইজ করা হয়েছে। ইভেন আওয়ামী লীগের দলের মধ্যেও ভালো ভালো পলিটিশিয়ানরা চলে গিয়েছে। আপনি যদি লক্ষ্য করেন গত 50 বছরে এই মুহূর্তে ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি পলিটিশিয়ানের ক্রাইসিস আপনি দেখতে পাবেন, সবচেয়ে বেশি। আপনি বিশ্বস্ত পাবেন, বিখ্যাত পাবেন না। 71-এর পর আপনি যেমন বিখ্যাত পেতেন, আপনি রাজ্জাক আমুত বা চান নেতা বা এরা বা শাহজাহান সিরাজ বা এরা বা মুক্তিযুদ্ধে যারা রণাঙ্গনে একদম ডাইরেক্টলি কাজ করেছে, এরকম আপনি প্রচুর বিখ্যাত লোক পাবেন যারা হয়তো সেই সময় যারা মুক্তিযুদ্ধে ফ্রন্ট লাইনে বা নেতৃত্ব আওয়ামী লীগের বা অন্যান্য দলের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের তুলনায় হয়তো না, কিন্তু তাদের নিজস্ব কিছু মোমবাতির সমান থাকলেও আলো থাকতো। কিন্তু আজকে কিন্তু ওই বিশ্বস্ত পাবেন, আপনি বিশ্বস্তর প্রতিযোগিতায় আপনি দেখবেন সবাই, কিন্তু কেউ বিখ্যাত হতে চায় না। অনুগত মিলবে বেশি। হ্যাঁ, এটাই কথা। তো এই কারণে কি হচ্ছে যে এই নির্বাচনের সময় বা এই গত 17 বছর আওয়ামী লীগের কি হলো আপনি দেখেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী একটা ইলেকট্রিসিটির মতো, উনি চলে গেল, ঝাড়বাতি নেমে গেল। অথচ ওই সময় কিন্তু 71-এ আওয়ামী লীগ চিফ বা শেখ মুজিবুর রহমান সাহেব চলে যাওয়ার পরেও কিন্তু আরো 4 নেতা ছিলেন যারা কিন্তু হ্যান্ডেল করেছেন। আজকে আওয়ামী লীগের মতো একটা দল আজকে চলে গেল, আজকে 3.5 মাস 4 মাস হয়ে গেল, একটা মানুষ অনলাইনেও একটা কথা বলতে পারছে না যে আসেন আওয়ামী লীগ শুরু। এটা কেন? বিকজ নেতৃত্ব ক্রাইসিস, বিকজ আপনি ওই সেকেন্ড লাইন অফ টিয়ার অফ পলিটিশিয়ান বানিয়ে দিতে পারেন নাই। তো আমি মনে করি এই যে আপনি শুনেন, পলিটিক্স এমন একটা জিনিস, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপাদান নিয়ে আসেন, ভালো বাবুর্চি না হলে ভালো খানা পাবেন না, ভালো শিক্ষক না হলে ভালো ছাত্র পাবেন না, স্ট্যান্ডার্ড পাবেন না। তো পলিটিশিয়ান ভালো লাগবেই আপনার, যেভাবেই হোক। এটা আপনি হ্যান্ডপিক করুন অথবা যেভাবে আপনি আনুন, আপনার পলিটিশিয়ান ভালো, এবং ভালো পলিটিশিয়ানের ভালো জায়গায় থাকতে হবে দেশকে যদি আপনি সেই কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চাই। জি, অসাদুল্লাহ রহমান পার্থ, আপনি বলছেন আওয়ামী লীগের কথা, শাসনের কথা, দুঃশাসনের কথা, এবং সেটা হচ্ছে যে বাতিটা নিভে গেল তো একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। ভবিষ্যৎ কি দেখেন আওয়ামী লীগের? আওয়ামী লীগের এটা আসলে আমরা তো ভবিষ্যৎ বলতে পারি না, আমরা অ্যানালাইসিস করতে পারি আমাদের রাজনৈতিক যে আমাদের এক্সপিরিয়েন্স সেখান থেকে বলতে পারি। ভাইয়ের কথা ধরে আমি একটা কথা বলি, এই যে পালানোর যে কালচারটা, আপনিও দেখলেন যে আওয়ামী লীগ আমলেও তো চিফ জাস্টিস পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগ জোর করে চিফ জাস্টিসকে দেয় এবং সেখানেও আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে বলে কি পালিয়ে গেছে নাকি অনেকটা, আমি এই যে মানে ডিসরেসপেক্ট করার রাইট যে প্রথাটা, যে অভ্যাসটা, এবং সেখানে লয়াররা দাঁড়িয়ে বলেছে চিফ জাস্টিসের খেয়ে ফেলেছে তুমি কে, সুশীল সমাজকে নিয়ে কথা বলা হয়েছে। আওয়ামী লীগের সময় কাউকে রেসপেক্ট করা হতো না, একদম আপনার বড় সাংবাদিক মুসা ব্যারিস্টার রফিকুল হক থেকে আরম্ভ করে ডক্টর ইউনুসকে দিয়ে একটা ফুলের দোকানও কেউ ওপেনিং করানোর সাহস পায়নি। এত বড় একজন গ্লোবাল অ্যাসেট যাকে নিয়ে সারা বিশ্ব এত কিছু করলো, কিন্তু বাংলাদেশে আপনি একটা ফুলের দোকানও কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে কোনো সময় ওপেনিং করেনি। কেন? একজন মানুষের ভয়ের জন্য, শুধুমাত্র একজন মানুষ ভয়। এবং ভাইয়ের কথা একটু ধরি, আমি আওয়ামী লীগের পরিচয় যাওয়ার সময়, যে দেখুন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আওয়ামী লীগ কিন্তু 17 বছর ক্ষমতায়, আপনি কিন্তু রাতারাতি সবাইকে আমলাদেরকে বাদ দিয়ে দিতে পারবেন না, তাহলে কিন্তু একটা বিরাট কু হয়ে যাবে। এটা যেমন শেখ মুজিবুর বা বঙ্গবন্ধুর ওই সময় যে শেখ মনি লিখেছিল যে মনে মেয়ের আমলা দিয়ে নতুন বাংলা চলে না, না না, এই বাস্তব কিন্তু সেরকম না, এই বাস্তব। বিকজ সবাই কিন্তু আবার যারা চাকরি করেছে তারা একদমই আওয়ামী প্রেমিক ছিল না, 1% ছিল। আর একটা তো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সরকারি অফিসারের, যে তাদের সাথে ভাঁজ দিয়ে থাকার। কিন্তু 17 বছর যে এক্সপার্টিসটা ডেভেলপ করেছে, আপনি কিন্তু রাতারাতি বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে যে ওয়ার্ল্ড কম্পিটিশনে যেখানে চলে আসছে, এলএনজি ড্রাফট করতে হচ্ছে, এসপিএম কন্ট্রাক্ট ড্রাফট করতে হচ্ছে, পাওয়ার সেক্টর বলেন, বিদ্যুৎ এই সেক্টর ওই সেক্টর, এলএনজি, এগুলিতে কিন্তু আপনার এক্সপার্টিস লাগবে। আপনি কিন্তু হঠাৎ করে রিটায়ার্ড একজন লোক বা 17 বছর আগে চাকরি চলে গেছে তাকে আজকে নিয়ে এসে আপনি কিন্তু তাকে দিলে এটা মুশকিল পড়ে যাবেন। আপনার আপাত দৃষ্টিতে আপনি মনে করতে পারেন যে আমি প্রতিশোধ নিয়েছি, কিন্তু আপনার দেশ কিন্তু স্থবির হয়ে যাবে। তো এখন যে ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট বাংলাদেশে, সেটা কিন্তু 20 বছর আগে ছিল না। গ্লোবালি বাংলাদেশ যত ইম্পর্টেন্ট হয়ে গেছিল, আগে আমরা ভারতের কথা গোপনে শুনতাম, পাকিস্তানের কথা গোপনে, এখন রাজনীতি তো ওপেন হয়ে গিয়েছে। ভারতের কি
অবস্থান, আমেরিকার কি স্টেক, সবকিছু। তো আমার মনে হয় কি আই হ্যাভ টু কাম ব্যাক টু পলিটিক্স, দ্যাট পলিটিশিয়ানই পারবে এই জিনিসটাকে ব্যালেন্স করতে, যে যারা সরকারে ছিল, যারা অনেকেই ছিল যেসব সেক্টরে দুর্নীতি হয়েছে, যা হয়েছে, তাদের মধ্যে থেকে ভালো পার্টগুলিকে বের করে নিয়ে এসে তাদেরকে ওই রিল্যাক্স, এই গ্রেসের জায়গায় দিয়ে যে ভাই ডোন্ট ওয়ারি, যা হওয়ার হয়েছে তুমি আমাকে তোমার বেস্ট পারফরমেন্সটা দাও। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি সবাই মনে করে যে বিপ্লবের দিকে তাকিয়ে সবাইকে আমি বার করে দেবো, সবাইকে আমি বের করে দেবো, কেউই থাকবে না, তাহলে কিন্তু আপনি হয়তো মনস্তাত্ত্বিকভাবে একটা যুদ্ধে আপনি জিততে পারবেন, কিন্তু আপনার কিন্তু বিরাট ভ্যাকুয়াম সৃষ্টি হয়ে যাবে এবং আপনি কিন্তু রাতারাতি এই এক্সপার্টিস আনতে পারবেন না। এগুলি কিন্তু একটা বড় ব্যাপার, সো এই জিনিসও মাথায় রাখতে হবে। আচ্ছা, সেকেন্ড, আপনি যে পলিটিক্সের কথা বললেন, দেখুন বাংলাদেশ তো এই ধরনের পলিটিক্স কোনোদিন ফেস করে নাই। ৭৫-এর ১৫ই আগস্টের পর আমি আগেও বলেছিলাম বঙ্গবন্ধু হত্যা বা শেখ মুজিবুর রহমান ওই হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু অপমানিত হয়নি। এবার কিন্তু অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। এবং এটা আল্লাহর তরফ, আমি আপনার সাথে বলছি, এটা আল্লাহর তরফ থেকে এসেছে প্রচণ্ড অহংকারের কারণে। এবং আপনি যখন আপনার নিজেকে থার্ড ইসে বলেন যে আমি পার্থ, আমি হবে না, যে আমি শেখ হাসিনা, আমি পালাবো না, হ্যাঁ, এই যে একটা অহংকারের জায়গা, শেখ হাসিনা পালায় না, আমি কখনোই, কেউ আমাকে সরাতে পারবে না। পার্লামেন্টে বসে আপনি যখন বলছেন, কেউ হজরত বলছেন, কেউ ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে এমন উন্নয়ন হয় না ইসলামের যত হয়েছে, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে 2 বছর, সেখানে শেখ বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে বা শেখ মুজিবের কথা বলে 10 বছর, 5 বছর। তো এই জিনিসগুলি তো আসলে একটা পর্যায়ে যে আমি শিওর আমরা মুসলমান মানুষ, এটা তো আওয়ামী লীগকেও মোহর মেরে দিয়েছে। মানে আওয়ামী লীগের সবার কাবা ছিল গণভবন, আমাদের কাবা তো কাবা ঘর পশ্চিম, তাদের পশ্চিমটা ছিল অন্য জায়গায়, যা বলবে নেত্রী তাই হবে। তো ওই জিনিসটার জায়গাটা তো এই পতনটা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তো অত্যন্ত দরকার ছিল। এবং যেটা বলছিলাম যে ৭৫-এর ১৫ই আগস্টের পর যখন নেত্রী দেশে আসে, তখন তার পাশে রাজনৈতিক পরিপক্ক লোক ছিল, যারা বিখ্যাতও ছিল, বিশ্বস্তও ছিল। এরকম যারাই ছিলেন, আব্দুল সামাদ আজাদ থেকে আরম্ভ করে, আমু সাহেব থেকে আরম্ভ করে, আরও যারা ছিলেন। এখন তো দীপুমণি ফারুক খান, এখন যে সেকেন্ড ইয়ার আসবে, এখন তো আপনি তো কাউকে বানিয়ে দিয়ে যান নাই। এখন প্রধানমন্ত্রীকে মেসি বানানো হয়েছে, কিন্তু মেসি খেলে আরামবাগে, তাহলে তো গোল হবে না। হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রীকে এমনভাবে 17 বছর সাবেক প্রধানমন্ত্রীকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে রাখা হয়েছে যে উনি মতো আনপ্যারালাল, উনি বাংলাদেশ, আমাদের সাথে তো ঝগড়াও লেগে গেল। আমার তো মনে হচ্ছে মানে পতনের প্রায় 3-4 বছর আগে আমি আমার এক আত্মীয়, সুবাদে তো অনেকের সাথে পরিচয়, একজন নাম বলবো না, অফকোর্স বলা উচিত না, বাট একজনের সাথে আমার আধা ঘন্টা আমার কথা হয় নাই। আধা ঘন্টা উনি আমাকে বুঝাচ্ছিল কেন আওয়ামী লীগ আগামী 30 বছর ক্ষমতা থেকে যাবে না। আর আমি আধা ঘন্টা ধরে চিন্তাই করছিলাম যে 30 টন মোহর মারা দেওয়া হয়েছে লোকের কপালে, এবং আমি ওনাকে ঠিক করাটা প্রয়োজন মনে করি নাই। এবং উনি আমাকে কিভাবে সুন্দর করে কনফিডেন্টলি হি স্টার্টেড বিলিভিং ইট। এবং আওয়ামী লীগের মধ্যে কিন্তু আপনারা অনেকে মনে করতে পারেন যে আচ্ছা আওয়ামী লীগ এমন করে কেন, বা এরা এমন করে কেন, আসলে এরা করে কেন, ওনারা মনে করে দেশটা ওনাদের। এবং ৭৫-এর 15 আগস্ট ওনাদের যা ক্ষতি হয়ে গিয়েছে, এবং এরপর ওনাদের আর কোনোদিন কোনো ক্ষতি হবে না, এখন ওদের কামাইয়ের সময়। এবং আপনি যে 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, এটা বিকজ ওনারা আপনাকে পাসপোর্টটা দিয়েছে এবং ওই টাকার উপর ওনাদের হক আছে, এটা ওনারা বিলিভ করে। আপনি ওনাদের কথাবার্তা অ্যানালাইসিস করে দেখেন না, যে ওনারা কিন্তু এটা বিলিভ করে যে আপনি যে হয়েছেন, আমি যদি আমার জীবনটা যদি জনস্বার্থে ব্যয় না করতাম, তাহলে আমিও 100 কোটি টাকার মালিক হতাম। যেহেতু আমি জনস্বার্থে ব্যয় করেছি, এই জন্য আমি হইনি, তুমি হয়েছো, তাই তোমারটা আমাকে দাও এখন। তো ওনাদের মাইন্ডসেটটাই এরকম। সো একটা সময় যেমন আপনার কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করাটা একদম নর্মাল ছিল, ওনারা বুঝতো না যেটা এটা। তো ওনাদের কিন্তু মাইন্ডসেট, অ্যাটিটিউডটা এরকম, যার কারণে আজকে 3.5 মাস হয়ে গেল ওনারা বুঝতেই পারছেন ওরা কি অন্যায় করেছে। ওনার তো অনুসূচনাই নাই। ওনাদের কর্মীরা দেখা যাচ্ছে মারা যাচ্ছে, ওনারা অনেকে কলকাতায় সিনেমা দেখে বেড়াচ্ছে নেতা কর্মী রেখে, ওনাদের ওই কমিটমেন্ট নাই। সো আমি তাই বললাম যে আপনি সেকেন্ড টিয়ার পলিটিশিয়ান যখন দাঁড়ায় নাই, তখন ওনাদের জন্য খুব ডিফিকাল্ট বাংলাদেশে আবার ফিরে এসে রাজনীতি করার জন্য। ছোট্ট করে একটু জানতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্গঠনের একটা প্রক্রিয়া, সোহেল তাজ কিংবা কখনো কখনো অন্য কারো নাম আলোচনায় আসে, কি মনে করেন? সোহেল তাজের নামটা তো আসলে ওভারভ্যালু করা। সোহেল তাজ সাহেব তো মানে উনার আব্বা বা উনার পিতা তাজউদ্দিন সাহেব তো বাংলাদেশের মানে আনপ্যারাপেলার লিডারশিপ, কম্পেয়ারই হয় না। বা সেই তুলনায় সোহেল তাজ তো কোনো লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। এটা তো আমাদের ইমোশনের জায়গা, মিডিয়া, এই জন্য আমরা সোহেল তাজ সাহেবকে গ্রেস পিরিয়ড দিয়ে আসছি। সোহেল সাহেব তার মন্ত্রণালয় যখন ছেড়ে দিলেন, বাংলাদেশে অনেকেই মন্ত্রী হয় নাই, আমাদের মতো আরো অনেকে, নূরের মতো ছিল, আপনার
বাচ্চা ছেলে, ও 12 কোটি টাকা এমপি হওয়া, মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, তারাও হয় নাই। বাট প্রশ্নটা হলো সোহেল তাজ সাহেব তো ওই পলিটিক্সটা, মানে কেন বলছি উনি সুইটেবল না, সোহেল তাজ সাহেব তো ওখান থেকে এসে পলিটিক্স করেননি। উনি এত খুন গুম এত কিছু হয়েছে, উনি কোনো সময় কথা বলেননি। যখন ওনার ভাগনা গুম হয়েছে উনি তখন কথা বলেছেন। উনি এমপিশিপ ছেড়ে দিয়েছেন, কিন্তু ওনার বোন যখন ক্যান্ডিডেট ছিল ওইটার ক্যাম্পেইন উনি করেছেন। তা উনি তো পলিটিক্সটা যে ছেড়ে দিলেন ওনার বাবাকে এস্টাবলিশ করার জন্য, কিন্তু উনি একটা জিনিস বুঝে নাই যে ওনার বাবার প্রাতিষ্ঠানিক সফলতার দরকার নাই, ওনার বাবা মানুষের হৃদয়ে থাকে। রাদার উনি যদি শেখ হাসিনায় ছেড়ে দিয়ে আজকে দল গঠন করতো বা করতো, আমি এই কথাগুলি বলছি বিকজ অ্যাট সাম পয়েন্ট অফ টাইম উই লুকড আপ টু হিম। আমরা ওনার দিকে তাকিয়েছিলাম যে সোহেল ভাইয়ের মতো একজন মানুষ আসবে রাজনীতিতে। বাট ওনার বাবা দিয়েছে 6 দফা, উনি দিয়েছে 6 প্যাক। কাউকে যদি নিয়ে আসেন ওরকম লোক বা এই লাইবিলিটি নিবে কেন? এবং আরেকটা জিনিস আপনি লক্ষ্য করছেন যে বিএনপি বারবার চাচ্ছে আপনার আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। এটা ওয়ান অফ দ্য মেজর রিজন যেটা আমি মনে করি, সেটা হলো যে আওয়ামী লীগকে আমরা এরকম একটা সুযোগ দিব কেন যে আওয়ামী লীগ বলবে যে আমি ইলেকশনে গেলে এত সিট পেয়ে যেতাম, আমি ক্ষমতায় চলে যেতাম। আবার গ্রাউন্ড রিয়ালিটি ইজ ডিফারেন্ট। আমি পার্সোনালি নৈতিকভাবে চিন্তা করি আওয়ামী লীগের বিচার হওয়ার আগে আওয়ামী লীগের নির্বাচনে যাবার কোনো নৈতিক অধিকার নাই, সঠিক, যেটা সার্জিস হাসনাত বা যারা আছে তাদের জন্য তারাও এটা মনে করে। বাট বিএনপি সেই সাইডে হয়তো আমরা সেটা হচ্ছে আইন উপদেষ্টাকে বলতে শুনি যে কোন দল নিষিদ্ধ করবার পক্ষে নো, ইটস ওকে, এটা তার হতে পারে, বাট গ্রাউন্ড রিয়ালিটি তো মানতে হবে। বাংলাদেশে যে 1,500, 2,000, 2,500 লাশ যে বিভিন্ন এলাকায় চলে গিয়েছে, আওয়ামী লীগ অফিস করলে ওখানে মার খাবে, বের হতে পারবে না, সেকেন্ড ইয়ার আবার মার খাবে, বিকজ মানুষের মধ্যে এখনো হাজার হাজার মানুষ পঙ্গু। তো ওই জিনিসটা গ্রাউন্ড রিয়ালিটি যেটা, যে মোরাল যে পাওয়ারটা 75-এর পর আওয়ামী লীগ যা এসেছে, বঙ্গবন্ধু হত্যার বিচার করবো, যুদ্ধাপরাধীর বিচার করবো, কিন্তু এখন আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ কিন্তু বিক্রি করার কিছু নাই। সো আই থিঙ্ক, আমি কোনোদিন বলবো না অসম্ভব, বা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর আওয়ামী লীগ টু কাম ব্যাক টু পলিটিক্স। সার্বিকভাবে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলো বা বিশ্বের অনেক বড় দেশ আমেরিকা বা ইউরোপ, অন্য সমস্ত দেশের সঙ্গে আমাদের যে পারিপার্শ্বিক সম্পর্কটা কি অবস্থায় আছে বলে মনে করেন? প্রতিবেশী কি একটু বেশি করে ফেলছে কিনা? প্রতিবেশীর মন তো খারাপ, প্রতিবেশী তো প্রিপেয়ার ছিল না এটার জন্য। তো হঠাৎ করে যখন এই জিনিসটা আসছে, প্রতিবেশীও আমাদের মতো অস্থির ছিল যে এই সরকারটা আসলে কেমন সরকার। প্রতিবেশীর মধ্যে তো একটা নেগেটিভিটি ছিল, এটা কি জামাত সরকার, হিজবুল তাহির সরকার, আবার কি পাকিস্তান আসবে, আবার কি কিছু হবে। প্রতিবেশী আমার মনে হয় গত 3 মাসে একটু রিল্যাক্সড। সো প্রতিবেশী তো বিরাট ফেইলিয়ার যে প্রতিবেশী গত 12 বছর বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে পারেনি। এবার আদার একটা পার্টিকে পিক আপ করেছে, যে পার্টিকে, এবং এটা শেখ হাসিনা সেখানে পালিয়ে যাওয়ার পরে এটা আরও মানে একদমই সম্পূর্ণ মানে অ্যাপারেন্ট যে এমন একটা ভাব যে কোনো দেশের একটা মুখ্যমন্ত্রী ওনাদের চলে গিয়েছেন, ওনাদের মন এত খারাপ ছিল। বাট অফকোর্স ওনারও তো এটা রিয়েলাইজ করেছেন। আমি ওনাদের নিজস্ব মিডিয়াতেও দেখেছি যে বিভিন্ন রাজনীতিবিদরা কথা বলছে এগুলি নিয়ে, যে এটা মোদি গভর্নমেন্টের অনেক বড় ফেলিয়ার ছিল, যে ওনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে পারে নাই বা ওনারা বুঝে নেই। বাট এখন স্লোলি বাট শিওরলি ওনারা রিয়েলাইজ করছেন। বাট আবারও আমি মনে করবো যে আপনি মনে করতে পারেন না যে ভারত সরকার বাংলাদেশের সাথে, এই সরকারের সাথে খুব যে দহরম মহরম একটা ভালো সম্পর্ক করবে তা না, বিকজ দিস গভর্নমেন্ট ইজ নট পার্মানেন্ট ইন নেচার, এটাও মাথায় রাখতে হবে। এটা ইন্টারিম গভর্নমেন্ট, তো সুতরাং এদের সাথে ওইভাবে অত ভালো সম্পর্ক করারও কিছু নাই। বাট আমি শিওর বিএনপি বা যারা দৃশ্যমান সামনে ইনশাল্লাহ যারা ক্ষমতায় আসবে, তাদের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের, দ্য কান্ট্রি ডাজন্ট হ্যাভ হার্ট, এটা তো পার্মানেন্ট ইন্টারেস্ট, পার্মানেন্ট ফ্রেন্ডশিপ বলতে তার কিছু না, এটা একটা পার্মানেন্ট ইন্টারেস্ট। আমি শিওর যখন আওয়ামী লীগের অবস্থানটা ইন্ডিয়াও রিয়েলাইজ করে যে আওয়ামী লীগ সুদূর ভবিষ্যতে আওয়ামী লীগের ফিরে আসা খুব কঠিন, আমি শিওর আজকের দিনে ইন্ডিয়াও বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করবে, বাংলাদেশের জনগণের সাথে করবে, বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে করবে। ছোট্ট করে কি একটু বলবেন, ইন্ডিয়ান গণমাধ্যমগুলো বাংলাদেশের বিভিন্ন উপসর্গ নিয়ে, বিভিন্ন এলাকা নিয়ে, বিভিন্ন বিশেষ করে আমাদের চট্টগ্রাম পোর্ট নিয়ে যে ধরনের অপপ্রচার বা বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে যে ধরনের অপপ্রচার ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়াতে তো 71 টিভি আছে না, আমাদের যেমন 71 ছিল না আগে, ইন্ডিয়াতে তো 71, 72, 73 সবই আছে। সো ইন্ডিয়ানও তো কিছু কিছু রাষ্ট্রের কিছু চ্যানেল আছে যাদের দেখানো হবে বা দেখানোর চেষ্টা করছে তারা যে বাংলাদেশে ইন্ডিয়ান পলিসি ফেল করে নাই। কিন্তু হ্যাঁ, তার সাথে তো এই বাস্তবতার কোনো মিল নেই। আমি তো তাই বলছি যে কিছু কিছু মিডিয়া তো আছেই যারা ইন্ডিয়ান গভর্নমেন্টের যে একটা বড় ফেইলিয়ার সেটাকে জাস্টিফাই করার জন্য তাদের তো দেখা হতে হবে। কারণ বাংলাদেশে যে
ঘটনাটা ঘটে গিয়েছে, এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক বড় একটা ফেলিয়ার ছিল না? তো সেটাকে তো ইন্ডিয়া লোকালি কভার আপ করতে হবে, যে এখানে এটা হয়েছে, এখানে আইএসআই করেছে, এখানে আমেরিকা করেছে, এখানে ইসরায়েল করেছে। আসলে যে এটা মানুষের চেতনা থেকে এসেছে, এটাই যে শেখ হাসিনা যে সময় শেষ হয়ে গিয়েছিল, এটা যে মানুষের হৃদয়ে যে ক্ষোভ ছিল, 17 বছরের যে পুঁজিবিত যে জিনিসটা ছিল, এটা তো ইন্ডিয়া বলবে না, ইন্ডিয়ার কিছু মিডিয়া বলবে না। আবার ইন্ডিয়ার ব্যুরোক্রেসি থেকে আরম্ভ করে ইন্ডিয়ার অনেক বড় বড় পলিটিশিয়ান কিন্তু রিয়ালিটি বুঝে গিয়েছে, এবং ওইভাবে ওনারা কিন্তু দেখেন না, আপনি নালে কেন ইউনূস সাহেব শেখ হাসিনাকে বলবে চুপ করে থাকতে, আর আওয়ামী লীগ সভানেত্রী চুপ করে থাকবে কেন? কারণ ইন্ডিয়া কেন ওনাকে বলবে আপনি কথা বলবেন না? তো কেন কথা বলবে না? লন্ডনে গেলে তো কথা বলতে পারতো, তো ইন্ডিয়াতে গেলে কথা বলতে পারছে না কেন? তার মানে যে যতই বোঝানোর চেষ্টা করুক, ওখানে খুব ভালো অবস্থানে নেই, বিকজ এটা গলার কাটার মতো না, ফেলতে পারছি না, নিতে পারছি। প্লাস দ্য এজ ডাজন্ট পারমিট। এখানে যে ইনফ্রাস্ট্রাকচার, ওনাকে নিয়ে এসে আবার আর দরকার কি ইন্ডিয়ার? ইন্ডিয়া তো দরকার নাই। ইন্ডিয়া তো কালকে ইন্ডিয়ান, আমাদের ব্যাপারটা হলো এই আওয়ামী লীগ সরকার থাকার জন্য যেমন যাচ্ছে তাই করতো, ইন্ডিয়াকে সবকিছু দিয়ে দেওয়ার ছিল। আমরা তো ইন্ডিয়ার শত্রু না, আমরাও ইন্ডিয়াকে ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করবো, অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের মর্যাদা রাখবো এবং আমাদের ইন্টারেস্ট আমরা প্রোটেক্ট করবো। সেভাবেই সবার সাথে আমাদের সম্পর্ক হবে, সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নয়। না না, কোনো কিছুই বিকিয়ে দিয়ে না, আমরা আমাদের ইন্টারেস্ট রাখবো। আমরা যদি পক্ষপাতিত্ব করি তাহলে বাংলাদেশের পক্ষে করবো, রাইট? ইজ এ সিম্পল কথা আলাপের জন্য। আপনি দেখেন আওয়ামী লীগ কি করলো, আওয়ামী লীগ তো তার থানা কমিটি দিতে এনএসআই, এসবি এদের রিপোর্টের উপর গেল, কোনো দলের রিপোর্ট, কোনো দলের নাই। আওয়ামী লীগ তো বেসিক্যালি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে দেউলিয়া হয়ে গেল, একদম, তাই না? আপনি একটা এমপি ইলেকশন করতে গেলে ক্যান্ডিডেট এসে আমাদের সামনে বলে কি, আমার ডিজিএফ এর রিপোর্ট ঠিক আছে, আমার এনএসআই। তা তোমার এলাকার ইউনিয়ন চেয়ারম্যান, তোমার এলাকার সভাপতি, সেক্রেটারি কোনো দামই নেই, জনপ্রতিনিধি সম্পূর্ণ রূপে প্রশাসন দ্বারা প্রভাবিত। তাহলে পলিটিক্স তো নাই ভাই, প্লিজ ভাই, এটা ঠিক বললো যে কোনো ছিল না, কোনো পয়সা কামানোটা এটা তারা মনে করে খুলে দিয়েছিল যে যে যার মতো পয়সা কামাই করতে পারো, বিকজ ইজ জাস্টিফাইজ দেয়ার করাপশন টু, যাতে করে আমি পয়সা কামাতে পারি, আমার আশেপাশের মানুষরা পয়সা। আপনি ইমাজিন করতে পারেন আওয়ামী লীগের মতো একটা দলের একটা এমপি লন্ডনে 350 বাড়ি, দুবাইতে 350 বাড়ি, মানে এটা হাস্যকর ব্যাপার। এবং সংস্কার এবং নির্বাচন, সংস্কারও চাচ্ছেন, নির্বাচনও চাচ্ছেন, জি, পাশাপাশি অন্য দলগুলো সংস্কারও চাচ্ছে, নির্বাচনও চাচ্ছে। আপনার চিন্তা চেতনাটা কি রকম? না, আমরা সংস্কার চাচ্ছি দুইটা দিকে। একটা হলো গণতন্ত্র, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে, সেটা হওয়া উচিত আমাদের লক্ষ্য, এবং সেই সংস্কারটা হওয়া উচিত মোস্টলি নির্বাচনমুখী, যাতে করে ভালো একটা নির্বাচন হতে পারে। তারপরেও দৃশ্যমান কিছু ব্যাপার তো থাকেই, যেটা এই সরকার পরিবর্তন করতে চাচ্ছে, আমরা ওনাদেরকে সাপোর্ট করছি। বিপ্লবের সরকার অনেক প্রশ্নই করতে পারেন আপনি যে সাংবিধানিক কোনো ভিত্তি নাই, এই নাই সেই নেই, বাট বিপ্লব যখন আসে তখন বিপ্লব প্রিভেইল করে সংবিধানের উপর। তখন আর আপনার প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার প্রভিশনও সংবিধানে থাকে না, আবার উত্তরও থাকে না, আবার ওই এই সাইন আমার কিনা, রিজাইন আমি করেছি কিনা, এগুলিও আসলে ম্যাটার করে না। তবে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে অনেককেই বলতে চাই, অনেককে যাদেরকে বলবো ওনারা বুঝবে, সরকারকে বলতে চাই, সেটা হলো আপনি যতই নন পলিটিক্যাল গভর্নমেন্ট হন, কিছু কিছু অ্যাটিটিউড আপনার পলিটিক্সে পলিটিক্যাল অ্যাটিটিউড আপনার থাকতে হবে রাষ্ট্র পরিচালনা করার সময়, স্পেশালি যখন আপনি 3 মাসের জন্য আসেননি, 1.5 বছর 2 বছর জন্য আপনি আসছেন। যদি আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট হতেন তাহলে আপনার দায়িত্ব সীমাবদ্ধ থাকতো যে আমি নির্বাচন দিয়ে চলে যাব, 90 days, আই ডোন্ট ওয়ান্ট এনি পলিটিক্স ফ্রম ইউ। বাট কিন্তু কিছু না কিছু পলিটিক্যাল জিনিস আপনার মধ্যে থাকবে। যেহেতু আপনি উপদেষ্টা, কিন্তু আপনি আবার শপথ নিয়েছেন, তার মানে আপনি ক্যাবিনেট মন্ত্রী, উপদেষ্টা তো অ্যাপয়েন্টেড হয়, শপথ হয় না। শপথ যদি হয় তাহলে ক্যাবিনেটের ওথ আছে। তো আমি গোটা মাইন্ডসেট অফ দ্য ক্যাবিনেটের কথাই বলছি, যে তাদের পলিটিক্যালি রিচ হতে হবে, পলিটিশিয়ান হোক আর না হোক, কারণ আল্লাহ তাআলা সবার মধ্যেই পলিটিক্স দিয়ে দিয়েছে, অল্প কিংবা বেশি। ঘরের মধ্যে আপনি থাকেন, আপনার মধ্যেও পলিটিক্স আছে, যে কোনো কারোর সাথে পলিটিক্স আছে। এই যে হোয়াট ইজ আ পলিটিক্স? ইজ আ স্পার্ক বিটুইন পিপল অ্যান্ড অ্যানাদার পারসন। ওয়ান পারসন অ্যান্ড অ্যানাদার পারসন, এই যে স্পার্কটা, সেটাই পলিটিক্স। তো আমার মাথায় এই ক্যাবিনেটের এই কালেকটিভ রেসপন্সিবিলিটির এই অন্তর্নিহিত যে জিনিসটা, যে সবার কিন্তু পলিটিক্যালি সাউন্ড হতে হবে। অর্থমন্ত্রী খুব ইন্টেলিজেন্ট হবে আর স্বরাষ্ট্রমন্ত্রী হবে না, কালচারমন্ত্রী কম হলেও হবে, এই জিনিসটা কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ, একেবারে সংক্ষেপে, যেহেতু আগে বিনা ভোটের সরকার কিংবা দিনের ভোট রাতে হয়েছে, এইভাবে নির্বাচিত সরকার, তো সেই সরকার যে কাজগুলো করেছে সেগুলো অবৈধ? নো নো নো, নট নেসেসারি। আপনি এখন ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে পারবেন না, আপনি ডিপেন্ড করে সেই সরকার অবৈধ, বাট সরকারের কাজকে আপনি এন্ডোর্স করতে হবে, আদার্স তো আপনি তো মুছে ফেলতে পারবেন না, তাহলে তো আপনি সব আমল মুছে ফেলতে হবে আপনার। আপনি এভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে পারবেন না। আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা ছিল,
সেটা অবৈধ সরকার ছিল, আপনি আমি সবাই জানি, এই ব্যাপারে আর ডাবল করা বলা দরকার নাই। আওয়ামী লীগ চিন্তাই করেছিল আমি আর ডামি দুনিয়াকে দেখানোর জন্য আমি রাষ্ট্রে থাকবো, প্রধানমন্ত্রী বারবার বলেছে ক্ষমতা আমার দরকার, এটাই এই কথার মধ্যে ফ্যাসিজম লুকায়িত আছে যে আমি ক্ষমতা, ইন এনি কস্ট আই নিড পাওয়ার। এবং উনি ওনার মতো করে বসিয়েছিল যেভাবেই হোক, উনি সাম দাম দ্বন্দ্বভেদ কোনো কিছুতে যেত না, উনি গুম খুন যেভাবে হতো ওনার কাউকেই দরকার ছিল না। সো আমি মনে করি তার মানে এই না ওই গভর্নমেন্ট সেগুলি অবশ্যই অবৈধ, সেগুলি কনস্টিটিউশনের বাইরে, মানুষ ভোট দেয় নাই। আজকে যার 35 বছর বয়স সেও পর্যন্ত এখন পর্যন্ত একটা ভোট দিতে পারে নাই। 4.5 কোটি জনগণ আছে যারা এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই। বাট এনিওয়ে সেই সরকার ছিল, সেই সরকারের ভালো যেই সব কাজ ছিল, অফকোর্স দেশের কাজ, কিন্তু কারণ নিজের অর্থ খরচ করে সেই কাজ করে নাই, সেই কাজ করেছে। বাট আমি তো বললাম বাঙালি মানুষ, আমরা বাংলাদেশিরা বন্দি তাজমহলে থাকবো না, আমরা কম খাবো কম চলবো সবকিছু, কিন্তু আত্মসম্মান বোধ নিয়ে চলবো। এই জিনিসটা আওয়ামী লীগ বুঝতে পারে নাই, এবং আগের রিয়াকশন আর আজকের রিয়াকশন মানুষের এক না, কুচবিত ছিল, বাস আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল।